হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করতেছো। যারা তোমরা এসএসসি স্টুডেন্ট তাদের জন্য রাইট ফর্ম ভার্ব নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ। এই ক্লাসটি করার মাধ্যমে রাইট ফর্ম ভার্বের আর কোনো কোশ্চেন তোমার মনে উকি দিবে না যে এই কোশ্চেনটা আসলে আমি পারবো কিনা, বা এইভাবে কোশ্চেন আসলে আমি পরীক্ষার হলে কমন পাবো কিনা। সেইভাবে হাজির করেছি। অনেকে অনেকভাবে রাইট ফর্ম ভার্ব পড়ায়, কিন্তু জাস্ট আমি যে টেকনিকে পড়াই সেই টেকনিকটা শেষ করবা, পড়ানোর ধরনটা দেখবে এবং এর পরবর্তীতে আমি যখন কোশ্চেন সলভ করাবো তখন দেখবা যে আমি যা পড়েছি এর বাইরে বিগত বছরগুলোতে কখনোই আর কোনো কোশ্চেন হয়নি। সো তুমি এইটুকু নিশ্চয়তা সহকারে ক্লাসটি করতে পারো যে এই ক্লাসটি করার মাধ্যমে আমি এসএসসি তে রাইট ফর্ম ভার্বের সম্পূর্ণ মার্ক আমি তুলতে পারবো। দেখো, রাইট ফর্ম ভার্ব বলতে যা বোঝায় তা হচ্ছে ভার্বের সঠিক রূপ বা গঠনকে বোঝায়, এবং এই ভার্বের রূপ রয়েছে ৬টি। সাধারণত ৬টিকেই আমরা ধরে নিতে পারি। যেহেতু বেসিক লার্নার্স তোমরা এসএসসি তে রয়েছো, এসএসসির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ইনশাআল্লাহ দেব। দেখো, রাইট ফর্ম ভার্বের বেসিক রূপ হচ্ছে তোমাদের ভার্বের V1 হতে পারে, V2 হতে পারে এবং V3 হতে পারে। এরপরে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হতে পারে। এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হতে পারে। আবার টু প্লাস ভার্বের বেস ফর্মও বসতে পারে। এই ৬টি রূপ নিয়ে আলোচনা করব, এবং এই আলোচনার মাধ্যমে এইচএসসি তে কি হয়ে যাবে, তোমাদের রাইট ফর্ম ভার্ব শেষ হয়ে যাবে। রাইট ফর্ম ভার্ব আমি শুরু করার পূর্বে বলে নেই, যখন তুমি প্যাসেজটি সলভ করতে যাবা তখন প্রথমে দেখে নেবা সেটা কি প্রেজেন্ট টেন্সে রয়েছে নাকি পাস্ট টেন্সে রয়েছে। যখন প্রেজেন্ট টেন্সে থাকবে তখন জাস্ট ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হতে পারে, ভার্বের বেস ফর্ম বসতে পারে, এইটুকুই। আর যখন পাস্ট টেন্সে হবে তখন দেখবে যে ভার্বের ভি টু বসতে পারে, অথবা প্যাসিভ হলে ভার্বের ভি3 বসতে পারে। এটুকু মাথায় রাখো। কোশ্চেন সলভ কিভাবে করতে হয়, কিভাবে করবে, এর ভিডিও এর পরের ক্লাসে এসে যাবে ইনশাআল্লাহ। দেখো, ভার্বের সঙ্গে এস বা ইয়েস কখন বসে, ভার্বের সঙ্গে এস বা ইয়েস কখন বসে। প্রথমত এটি দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তোমাদের কি হবে, ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে। এখন কোশ্চেন হচ্ছে যে ভাই আমরা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চিনি না। কি চিনি না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা চিনি না। তাহলে এখানে আমি দিয়েছি হি, সি, ইট। এগুলো যেখানে দেখতে পাবা সেটা হচ্ছে কি থার্ড পারসন। এগুলো কি থার্ড পারসন। আর এগুলো থাকলে কি হবে, ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে। কিন্তু অন্য কোনো টেন্সের ক্ষেত্রে হবে না, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যতীত অন্য কোনো টেন্সের ক্ষেত্রে এই রুলসটি কার্যকর হবে না। আরেকটি নোট আমি দিয়েছি, সেটা হচ্ছে সব ওয়ার্ডের শেষে যদি ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স এবং ও থাকে তাহলে এস বা ইয়ে যুক্ত হবে। কি হবে? এস বা ইয়ে, সরি, ইএস এখানে যুক্ত হবে। আর এই ওয়ার্ডগুলো না থাকে, যদি শব্দের শেষে এগুলো না থাকে তাহলে সেখানে এস শুধু যুক্ত হবে। যেমন আমরা যদি উদাহরণ দেখি, হি ইটস রাইস। এখানে দেখো ইটের সঙ্গে কি যুক্ত হয়েছে, এর যুক্ত হয়েছে, কেননা হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেম নিয়মেই ২ নাম্বার এক্সাম্পলটাও তোমরা দেখে নিতে পারো। এখানে কিন্তু রয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয় না। যেমন দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল। দে হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার। দে কি, দে হচ্ছে প্লুরাল নাম্বার, এই কারণে এখানে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয়নি। এই নোটটি খেয়াল করো, ইনশাল্লাহ এই নোটটি যদি বুঝে যাও তাহলেই আর কোনো সমস্যার সম্মুখীন হবে না। ফার্স্ট পারসন বলতে বোঝায় আই এবং উইকে। উই হচ্ছে কি প্লুরাল, আই হচ্ছে সিঙ্গুলার। সেকেন্ড পারসন হচ্ছে ইউ এবং ইওর। ইওর হচ্ছে প্লুরাল, ইউ হচ্ছে সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা হচ্ছে হি, সি এবং ইট এবং কোনো কিছুর নাম। এটা মাথায় রাখো, শুধু এইটুকু মনে রাখো যে হি, সি, ইট এবং কোনো কিছুর নাম কি থার্ড পারসন। এগুলো থাকলে ভার্বের সঙ্গে কি হয়, এস বা ইএস যুক্ত হয়। এবং এস কোথায় হয়, এস কোথায় হয় সেগুলো কিন্তু আমি
দেখে দিয়েছি যে এগুলোর পরে এস হয় আর এগুলো না থাকলে শুধু এস যুক্ত হয়। আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে তোমাদের দে। শুধু কি দেই হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটা মাথায় রাখো। সরি, এটা আমাদের লাগবে না। জাস্ট ওয়েট করো একটু, এটা হ্যাঁ থাকে না। এরপরে দেখো যে কখন ভার্বের সঙ্গে ভার্বের বেস ফর্ম বসে। কখন ভার্বের বেস ফর্ম বসে সেটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্বে। মডাল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো, সবগুলো আমি দিয়েছি, যেমন ক্যান, কুড, মে, মাই, শ্যাল, শুড, উড, এই জাস্ট যেগুলো রয়েছে এখানে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। আর মডাল অক্সিলিয়ারি ভার্বের পর কি হয়, ভার্বের বেস ফর্ম বসে। জাস্ট একটু ওয়েট করো। হ্যাঁ, তখন কি বসে, ভার্বের সময় ভার্বের বেস ফর্ম বসে যদি এই মডাল ভার্বগুলো থাকে। এই মডাল ভার্বগুলো থাকলে কি হয়, ভার্বের বেস ফর্ম বসে। আমি যদি একটু পেনটা নেই, দেখো এখন যে হি ক্যান ডু দা ওয়ার্ক, হি ক্যান ডু দা ওয়ার্ক, এখানে এই ডু জায়গায় তোমাদেরকে কি দিবে, গ্যাপ দিয়ে দিবে এইচএসসিতে। হি ক্যান ডু দা ওয়ার্ক, এখানে ক্যান রয়েছে, ক্যান হচ্ছে আমাদের মডাল ভার্ব। এরপর কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। সো ভার্বের বেস ফর্ম বসতে গেলে কি করতে হবে, সামনে মডাল ভার্ব থাকতে হবে। সো যেহেতু এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব, সো তারপর দুটো কি বসেছে, ভার্বের বেস ফর্ম বসেছে। সবগুলোই এইভাবে দেওয়া রয়েছে, যেমন ইউ মাস্ট কাম হেয়ার, মাস্ট হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব, এই কারণেই এরপরে ভার্বের বেস ফর্ম বসেছে। কাম হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। জাস্ট এখন দেখো, এরপরে যে রুলসটি আসছে সেটা হচ্ছে আমাদের ৩ নম্বর রুলস। সেটা হচ্ছে হ্যাড বাটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট ইত্যাদির পরে ভার্বের বেস ফর্ম বসে। জাস্ট এই কয়টি মাথায় রাখবে। আর আমি যেগুলো বলতেছি এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে তোমরা, যে হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট এবং ডিড নট যদি কোথাও দেখতে পাও তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম বসিয়ে দেবা। আমি জাস্ট এখানে দিয়ে রেখেছি যে আই হ্যাড বেটার গো, এই গোর জায়গায় তোমাদেরকে প্লেন গ্যাপ দিয়ে বলবে এখানে কি বসাবা। এখানে অবশ্যই কি বসাতে হবে, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। জাস্ট ইজিলি তুমি এগুলো মুখস্থ করতে পারবে এবং সবচেয়ে সহজ টেকনিকে আমি তোমাকে পড়াইতেছি। এবং যখন আমি কোশ্চেন সলভ করাবো তোমাদেরকে তখন আর মনেই হবে না যে না এগুলো আমি পারি না। বিগত যত বছরের কোশ্চেন রয়েছে সবগুলো সলভ করে দেব আমার এই ১৫টি রুলস এর মাধ্যমে। এরপর দেখো ৪ নম্বর রুলস যেটি রয়েছে, আমি একটু নিচে নিচ্ছি ৪ নম্বর রুলসটা, যে কোথাও যদি সেন্টেন্সে তোমাদের অলওয়েজ, অফটেন, রেগুলারলি, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, নরমালি, সামটাইমস, জাস্ট যেগুলো দিয়েছি এখানে আমি, যে অকেশনালি, অ্যাট টাইম, ডেইলি, রেগুলারলি, জাস্ট ফ্রিকোয়েন্টলি, এভরি প্লাস নাউন। নাউনটা কি হতে পারে, মর্নিং, ডে, উইক, মান্থ, ইয়ার, টাইম এবং হলিডেজ যদি থাকে, অন হলিডেজ যদি থাকে তাহলে সেটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কোন সেন্টেন্সে যদি এইগুলো থাকে, এগুলো যদি থাকে, জাস্ট কি হবে, সেই সেন্টেন্সটিতে যে ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে বা ফিল ইন দ্য গ্যাপ দেওয়া থাকবে, সেখানে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসতে পারে অথবা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হতে পারে। যেমন আমরা যদি উদাহরণ দেখি তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। দ্য ম্যান সেলডম ড্যাশ স্মোকস অথবা স্মোকিং, এই সেলডম কিন্তু আমরা একটু আগেই পেয়েছি। সেলডম দেখো এখানেই রয়েছে, যে এখানে দেখো সেলডম এখানে রয়েছে। সো যেহেতু এখানে সেলডম রয়েছে, সো আমাদের সেন্টেন্সে সেলডম রয়েছে, এই কারণে কি হতে পারে, এই ক্যাবে আমাদের হতে পারে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হতে পারে অথবা ভার্বের সিঙ্গুলার বা বেস ফর্ম বসতে পারে। এখানে দেখো এস বা ইয়ে যুক্ত হয়েছে কেন, তা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে। দ্য ম্যান, দ্য ম্যান হচ্ছে সিঙ্গুলার নাম্বার, কি নাম্বার,
সিঙ্গুলার নাম্বার। আশা করি আমি বোঝাতে পেরেছি, এ কারণে হয়েছে। এরপর দেখো রবীন্দ্রনাথ স্টোরি অফ টেন ড্যাশ, এরপর সারপ্রাইজ এন্ডিং। এখানে দেখো অফটেন হচ্ছে আমাদের যেটি পড়ালাম তোমাদেরকে, এই ওয়ার্ডগুলোর মধ্যে অফটেন তুমি খুঁজে পাবা। দেখো 2 নম্বরে রয়েছে কি অফটেন। সো অফটেন থাকার কারণে আমাদের কি বলেছি, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্বটি কি হবে, সিঙ্গুলার হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে গেলে হয় ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত করতে হবে, আর না হলে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। কি করতে হবে, ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বাই এ যুক্ত হয়, আর যদি প্লুরাল হয়, সাবজেক্টে প্লুরাল হলে ভার্বের বেস ফর্ম বসে। আশা করি বোঝাতে পেরেছি। দেখো রবীন্দ্রনাথ, এখানে অ্যাপোস্ট্রফি এস রয়েছে, কি রয়েছে, অ্যাপোস্ট্রফি এস রয়েছে। জাস্ট এইটুকু একটু লক্ষ্য করো যে অ্যাপোস্ট্রফি এস রয়েছে রবীন্দ্রনাথ স্টোরি। এখানে দেখো এটা হচ্ছে আমাদের কি নাম্বার, প্লুরাল। সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে এখানে আর না হয়ে কি হবে, হ্যাজ হবে। আর না হয়ে কি হবে, হ্যাজ হবে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে দেখো আমাদের 4 নম্বর রুলস গেল, এবং 5 নম্বর রুলস সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নিয়মটি, যে নিয়ম থেকে জাস্ট কখনো কোশ্চেন প্রায় মিস হতে দেখা যায় না। সেটা হচ্ছে কখন ভার্বের পাস্ট ফর্ম হবে বা ভার্বের ভি টু বসবে। সেটা হচ্ছে ওয়ান্স। এটা এর আগে একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে অতীত নির্দেশক। অতীত নির্দেশক কোনো কিছু হলেই ফার্স্ট টেন্স হবে। আর দেখা যায় যে কখনো কখনো ভাগ্য ভালো থাকলে ফিল ইন দ্য গ্যাপের মধ্যে যে 4-5টি জাস্ট ভার্বের ভি টু বসে। কারণ প্যাসেজটি যদি আমাদেরকে পাস্ট টেন্স হয় তখন বেশিরভাগ ভার্বে কি হয়, পাস্ট ফর্ম বসে। দেখো যেগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেন্টেন্সে যে ওয়ান্স থাকে, ওয়ান্স আপন এ টাইম, অ্যাগো, বিফোর, লং অ্যাগো, লং সিন্স, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, ইয়ার, প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর। এগুলো যদি থাকে, এগুলো কি, এগুলো হচ্ছে অতীতকাল নির্দেশক, যে কোনো একটি কাজ অতীতে হয়েছিল। এরপরে থাকতে পারে অতীতকালে উল্লেখ থাকতে পারে, অর্থাৎ যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, এটা কি পাস্টের ঘটনা, এরকম সাল উল্লেখ করে দেওয়া থাকতে পারে। থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ ভার্বের ভি টু বসবে। কি বসবে, ভার্বের ভি টু বসবে। যদি আমি এক্সাম্পল গুলো তোমাকে দেখাই, দে, এরপরে ড্যাশ রয়েছে, হ্যাজ, সুইম বা সুইম হবে। এখানে কোনটি হবে, এটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে অ্যাক্রস দ্য রিভার লাস্ট ইয়ার। লাস্ট ইয়ারের ঘটনা এটা, লাস্ট ইয়ার। সো লাস্ট ইয়ার হলে কি হবে, ভার্বের ভি টু বসবে। সো এখানে এটা আমাদেরকে হবে না, সো ভার্বের ভি টু এখানে বসালেই অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে। আর যারা তোমরা ভার্বের ভি টু চেনো না, জাস্ট একটু স্টাডি করে নিও যে কোনটি ভার্বের ভি টু, কোনটি ভার্বের ভি থ্রি। আর যে কোশ্চেন সলভ গুলো দেখে যাও, ইনশাআল্লাহ ভার্বের ভি টু ভি থ্রি না সমস্যা হবে না। দেখো দ্য টাইমস ড্যাশ এ বিগান বাই বিং ইটস লাইফ ইন 1785, যে 1775 সালকে এখানে আমাদেরকে নির্দেশ করতেছে। আর যখন আমরা কি দেখেছি, সাল দেখবো, যে অতীতের সাল রয়েছে সেটা কি, পাস্ট টেন্স হবে, বিং হবে না, সো বিগান হবে আমাদের অ্যান্সার। আর বিগানে এখানে অ্যান্সার দেওয়া রয়েছে। রাজু ড্যাশ কাম অথবা কেম হেয়ার ইয়েস্টারডে। ইয়েস্টারডে এর মাধ্যমে আমাদেরকে নির্দেশ করতেছে হচ্ছে যে কখন এটা হবে, পাস্টে হবে। সো আমরা দেখেই কিন্তু বুঝে যাচ্ছি যে কখন আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, কখন ভার্বের ভি থ্রি বসাবো। সো এখানে কাম না হয়ে কি হবে, ক্যাম হবে, কেমন হচ্ছে অ্যান্সার। 6 নম্বর রুলসটি দেখো, সেটা হচ্ছে উইশ, ফ্যান্সি বা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে এর পরে ভার্বের ভি টু হয়। ভার্বের কি হয়, ভি টু হয়। এটা খুব বেশি কোশ্চেন আসতে দেখা যায় না,
তবু মাঝে মাঝে দুই একটি কোশ্চেন হতে পারে। এটা একটু কম যদি পড়েও ইনশাল্লাহ তবু কম পেয়ে যাবাম। যে উইশ থাকবে, থাকলে এরপরে কি থাকবে, এরপরের ভার্বটি পাস্ট টেন্স হবে, অথবা ইট ইজ টাইম বা হাই টাইম থাকলে এরপরের ভার্বটি কি হবে, পাস্ট ফর্মে বসবে। এখন ইনশাল্লাহ বুঝতে পারছো। তো উইশ, এখানে আরেকটি রুলস রয়েছিল, সেটা হচ্ছে ইট ইজ টাইম বা হাই টাইমের পর যদি সাবজেক্ট না থাকে তখন আবার ভার্বের ভিটো হবে না, সেটা হচ্ছে এক্সেপশনাল। এখন দেখো সেটা হচ্ছে কখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি বসবে। ভার্বের ভি থ্রি বসবে, জাস্ট এই নিয়মটা যদি কেউ বুঝতে পারে বা মুখস্থ করে নিতে পারে, সেই অনুযায়ী যদি কাজ করতে পারে, তাহলে উপরে যে ৬টি রুলস পড়ালাম এবং এই ৭ নম্বর রুলস নিয়ে সে আমাদের রাইট ফর্ম ভার্বের ৫০ মার্ক পর্যন্ত পেতে পারে। যে 50% সে পেতে পারবে। আর বেশি কিছু লাগবে না তার জন্য। সেটা হচ্ছে সেন্টেন্সটি। সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হলে মডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড যেগুলো রয়েছে এগুলোর পর বি প্লাস ভি থ্রি বসবে। বি প্লাস কি বসবে, ভি থ্রি বসবে। এখন তার আগে জানতে হবে যে প্যাসিভ ভয়েসটা কি, কি প্যাসিভ ভয়েসটা কি, এটা প্রথমে একটু জানতে হবে। এটা না জানলে মডাল ভার্ব এবং বি প্লাস ভি থ্রি কোথায় বসাবা তুমি, সেটা দেখো। সেটা যে সেন্টেন্সে সাবজেক্ট বস্তুবাচক কি হতে পারে, সাবজেক্ট বস্তুবাচক হতে পারে, অথবা নিজে সক্রিয়ভাবে কাজটি না করে, কি নিজে সাবজেক্ট যদি সক্রিয়ভাবে কাজটি না করে বরং অন্য কারো দ্বারা কাজটি সম্পূর্ণ করে, কি অন্য কারো দ্বারা কাজটি সম্পূর্ণ করে, তাহলেই সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে কি, তাহলেই সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যে সাবজেক্ট নিজে কাজটি করবে না, অন্যের দ্বারাই কাজ করাবে। কি করাবে, অন্যের দ্বারাই কাজ করাবে, তাহলে সেটি হয়ে যাবে প্যাসিভ ভয়েস। আশা করি আমি বোঝাতে পেরেছি। উপরের নিয়মটি সলভ করার আগে নিচের দুটি আমি তোমাদেরকে এক্সাম্পল দেখাই। দ্য পিজা ইজ মেড বাই মোবে। এখানে বাই কথাটি যদি কোথাও উল্লেখ পাও তাহলে ধরে নেবে সেটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভ ভয়েসে রয়েছে। কি রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে। যে দ্য পিজা, পিজা হচ্ছে এখানে কি বস্তুবাচক সাবজেক্ট, এটা মাথায় রাখো। যে দ্য পিজা হচ্ছে এখানে বস্তুবাচক সাবজেক্ট। আর বস্তুবাচক সাবজেক্ট হলে কি, কোন ভয়েস হবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস হবে। যে ইজ মেড বাই মোবে, কেননা পিৎজা তো আর নিজে নিজে তৈরি হতে পারে না, একে কেউ না কেউ তৈরি করে। সো পিৎজা কি এখানে, এই কারণে এটা হচ্ছে আমাদেরকে ভার্বের, সরি প্যাসিভ টেন্স হবে। এবং প্যাসিভ টেন্সের নিয়ম কি জানো, এর আগে একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে ভার্বের ভি থ্রি বসবে, ভার্বের ভি থ্রি বসবে। যে নোটটি দিয়েছি তা হচ্ছে প্যাসিভ ভয়েসের সময় টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, এরপর হচ্ছে ভার্বের ভি থ্রি বসে, সরি ভার্ব এর ভি থ্রি, একটু মিস্টেক হয়েছে, জাস্ট ওয়েট করো আমি ঠিক করে দিচ্ছি। যে ভার্বের ভি থ্রি বসে, ভার্বের ভি থ্রি বসে। যে এর ভার্বের ভি থ্রি বসবে অক্সিলারি ভার্ব অনুযায়ী, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। এখানে ইজ বসে যে কারণটি, দ্য পিজা, দ্য পিজা কি সিঙ্গুলার না প্লুরাল, নিশ্চয়ই সিঙ্গুলার। আর এটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে। আর প্রেজেন্ট টেন্সে থাকলে কি বসে, ইজ বসে, যেগুলো আমি কোশ্চেন সলভের সময় দেখিয়ে দেব। এরপর দেখো, ইংলিশ ইজ দ্য স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। যে ইংরেজি সারা বিশ্বে বলা হয়, ইংরেজি সারা বিশ্বে বলা হয়। ইংরেজি যেটা বা ইংলিশ, এটা কি নিজে নিজেই বলা হয়, কখনোই না। এটা হচ্ছে অন্যের দ্বারা বলা হয়। কি হয়, অন্যের দ্বারা বলা হয়। অন্য যখন বলবে তখন তো ইংরেজিটা প্রচার হবে নাকি, নাকি একটি ভাষা নিজে নিজেই প্রচার হচ্ছে বা মানুষ বলতেছে, কখনোই না। আর ইংলিশ হচ্ছে এটা বস্তুবাচক সাবজেক্ট। কি বাচক সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের বস্তুবাচক সাবজেক্ট। আশা করি বোঝাতে পেরেছি।
এই কারণে ইজ স্পোকেন হয়েছে, ভার্বের ভি3 বসেছে। ওয়েট করো, হ্যাঁ, জাস্ট ওয়েট, হ্যাঁ, যে ভার্বের ভি3 বসেছে। ইংলিশ ইজ স্পোকেন, ইজটা হচ্ছে আমরা টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব নিয়েছি, এরপর ভার্বের ভি3। আশা করি বোঝাতে পেরেছি। এখন দেখো ৭ নম্বর রুলসটা, তা হচ্ছে যদি প্যাসিভ ভয়েসে হয় সেন্টেন্সটি, তাহলে যদি ক্যান বা কুড থাকে। ক্যান কুড বলতে আমি সবগুলো মডেল ভার্বকে বোঝাতে চাচ্ছি। যদি সবগুলো মডেল ভার্ব থাকে, এরপর বি প্লাস ভার্বের ভি3 বসাতে হবে। বি প্লাস ভার্বের ভি3 বসাতে হবে। সেই অনুযায়ী তোমরা এখানে বসিয়ে দিবা। যেমন এখানে এটার যে প্যাসিভ ভয়েসে রয়েছে তার চেনার উপায় হচ্ছে বাই রয়েছে। কি রয়েছে? বাই রয়েছে। কেন আমরা বাই দেখলেই বুঝে নেব সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে রয়েছে। এখন আমরা ৮ নম্বর নিয়মটি দেখি। ৮ নম্বর নিয়মটি খুবই ইজি। বাকি যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ ভার্বের ভি3 বসবে। কি হবে? ভার্বের ভি3 বসবে। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হ্যাজ রয়েছে, সো এরপরে ভার্বের ভি3 বসবে। এখানে হ্যাভ রয়েছে, এরপরে ভার্বের ভি3 বসবে। এরপরে আরেক ৯ নম্বর রুলস যেটি, সেটা হচ্ছে সেন্টেন্সে যদি ইয়েট, সেন্টেন্সে যদি ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, এভার থাকে, এগুলো যদি থাকে তাহলে হ্যাভ হ্যাজ প্লাস ভি3 বসবে। কি বসবে? হ্যাভ হ্যাজ প্লাস ভি3 বসবে। যেমন হি হ্যাজ টেকেন হিজ লাঞ্চ জাস্ট নাও, এখানে জাস্ট নাও কথাটি থাকার কারণে হ্যাজ টেকেন এখানে বসেছে। কি বসেছে? হ্যাজ টেকেন এখানে বসেছে। ১০ নম্বর রুলসে আমি চলে যাচ্ছি। এখন হচ্ছে ভার্বের সঙ্গে কখন আইএনজি হবে। সেটা হচ্ছে সকল প্রিপজিশনের পর ভার্বের সঙ্গে আইএনজি হবে। শুধুমাত্র প্রিপজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে। এতে যেটা মূল বিষয় সেটা সকল প্রিপজিশন, যত প্রিপজিশন রয়েছে তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তবে টুর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসবে। কিছু এখানে আমি যে প্রিপজিশন দিয়েছি এগুলো মুখস্থ করে নিও। যে ফর, অফ, ইন, উইথাউট, উইথ, বিফোর, আফটার, এরপরে অ্যাট, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের প্রিপজিশন। এগুলো কি? প্রিপজিশন। আমি জাস্ট এখানে দুটি কোশ্চেন সলভ করে দেখাবো, তোমরা এগুলো দেখে নিও। যে আই এম নট গুড অ্যাট, আই এম নট গুড অ্যাট, এই অ্যাট হচ্ছে এখানে কি জানো? এই অ্যাট হচ্ছে প্রিপজিশন, যার লিস্টে প্রিপজিশন লিস্টে তুমি পেয়ে যাবে এই অ্যাটকে। অ্যাট হচ্ছে কি? অ্যাট হচ্ছে আমাদের প্রিপজিশন। প্রিপজিশনের পর যে ভার্বে থাকে না কেন তার সঙ্গে আইএনজি যুক্ত হবে। লার্ন থেকে লার্নিং হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে দেখো, এরপর যেটি বিষয় সেটা হচ্ছে টু রয়েছে আমাদের। টুর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। সো বাই হচ্ছে ভার্বের বেস ফর্ম। এটা একটু দেখে নিও। এখানে নোট যেটি রয়েছে এটা অবশ্যই দেখে নিও, সেটা হচ্ছে বাই এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। কি হয়? বাই এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। একটু যদি বলি, বাই ডিগিং দ্য ল্যান্ড হি প্লান্টস ট্রি, যে সে খনন করতেছে কি? প্লান্ট ট্রি, ট্রি প্লান্ট করার জন্য। এখানে বাই রয়েছে, এরপরে কি? ডিগের পরে ডিগিং হয়েছে। এরপরে দেখো, এরপরে ১১ নম্বর রুলসে আমাদের যেটি রয়েছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, গেট ইউজড টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। আমরা একটু আগে দেখলাম যে টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, তবে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই দুটো, এরপর ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, গেট ইউজ টু, যেহেতু টু রয়েছে তবু এগুলোর পর কি হবে? এগুলোর পর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি যোগ হবে। উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে যে আই অ্যাম লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু এটা একটি ফ্রেজ। সো এরপর কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি হবে। গেটিং এ জব, গেটিং এ জব, এই গেটিং কি? গেট রয়েছিল, এরপর আইএন যুক্ত হয়ে কি হয়েছে? গেটিং হয়েছে। অর্থাৎ
look forward to, with a view to, cannot help, could not help, get used to পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এরপরে 12, 13 এবং 14 নম্বর রুলসতে শেষ করব। তবে 15 নম্বর যে রুলসটি রয়েছে সেটা মুখস্থর বিষয়। জাস্ট একটু দেখে নেবা। 12 নম্বর রুলসটি হচ্ছে, যদি একই সেন্টেন্সে দুটি ভার্ব পাশাপাশি বসে তাহলে পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। কি হয়? পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। যেমন আই স দ্য বয়, সরি হি স দ্য বয়। এখানে স হচ্ছে একটি ভার্ব সেন্টেন্সে, আরেকটি ভার্ব দ্য বয়ের পরে আরেকটি ভার্ব যখন আমি বসাতে যাব তখন কি করতে হবে? ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। কি করতে হবে? আইএনজি করতে হবে ইন দ্য ফিল্ড। তবে এখানে আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে, তা হচ্ছে তবে শুধুমাত্র উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। এটা একটু দেখে নিও। এরপর 13 নম্বর রুল আর 10 এর পর যতগুলো রুলস দিয়েছি সবগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট রুলস না, তবে মুখস্থ করে রাখবা। কেননা ওই 10টি থেকে তো কমন পেতে 100% কমন পেয়ে যাবা। যদি ব্যতিক্রম হয় এগুলো থেকে কমন পেয়ে যাবা। তো ভাইলের পর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ভাইলের পর কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। উদাহরণ দেখে নিও, এখানে ভাইল রয়েছে, এই কারণে কি হবে? এর পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে বা করা হয়েছে। এরপরে দেখো এখানে ভাইল রয়েছে, এরপরে সাবজেক্ট রয়েছে, সো এরপর ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এখানে আই হচ্ছে আমাদের কি? আই থাকার কারণে এখানে ওয়াজ হয়েছে। সিঙ্গুলার থাকার কারণে সিঙ্গুলার ভার্ব নেওয়া হয়েছে। আর যে প্লুরাল ভার্ব থাকতো তাহলে প্লুরাল, সাবজেক্ট থাকলে প্লুরাল ভার্ব আমরা নিতাম। 14 নম্বর রুলসটি এবং 15 নম্বর রুলসের মাধ্যমে শেষ করব। সেটা হচ্ছে ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে তাহলে ভার্বের পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার বসাতে হবে। ব্র্যাকেটে বি থাকলে, যেমন আল্লাহ বি এভরিহোয়ার, আল্লাহ সর্বত্রই বিরাজমান, এখানে বি রয়েছে। আর আল্লাহ কি? এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, টেন্সে প্রেজেন্ট, পার্সন সিঙ্গুলার, সো এখানে কি হবে? এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে। সেটা হচ্ছে এখানে ইজ বসবে নাকি ওয়ার, ওয়াজ বসবে? ইজ অলওয়েজ বসবে, কেননা আল্লাহ সর্বত্রই বিরাজমান, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট টেন্স না। এরপরে দেখো, সেটা হচ্ছে ইট এর পরে দেখো ফিল ইন দ্য গ্যাপে আমাদের কি রয়েছে? বি রয়েছে। সো 10 ইয়ার্স অ্যাগো, আর আমরা জানি এই অ্যাগো কথাটি থাকলে কি হবে? পাস্ট টেন্স হবে। আর পাস্ট টেন্স হলে কি হবে? ওয়াজ ওয়ার হবে, কেননা অ্যাম ইজ আর হচ্ছে প্রেজেন্টে আর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্টে বসে। এখানে ইজ যেহেতু সিঙ্গুলার, সো এই কারণে ভার্ব কি হচ্ছে? সিঙ্গুলার হয়েছে। এরপর যে এক্সাম্পলটি সেটা হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এরপর ফিল ইন দ্য গ্যাপ অ্যান্ড পলিটিশিয়ান। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে একটি নিয়ম রয়েছে, তা হচ্ছে ওয়ান অফ এর পর যে সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভার্ব, সরি এখানে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব সিঙ্গুলার বসে। কি বসে? ভার্ব সিঙ্গুলার বসে। যা তোমরা অ্যাডমিশনে গিয়ে এই রুলসটি পাবা। এখানে যেহেতু সিঙ্গুলার বসবে সেহেতু ইজ নাকি ওয়ার বসবে? দুটোই বসতে পারে, যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অথবা ওয়ার অ্যান্ড, সরি পোলাইট পারসন, কি পোলাইট পারসন, এখানে পলিটিশিয়ান বলেছেন, সরি পোলাইট পারসন, যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অথবা ওয়ার অ্যান্ড পোলাইট পারসন। এখানে ইজও বসাতে পারো, ওয়ারও বসাতে পারো, তোমার ইচ্ছা মতো তুমি বসেবা। মনের মাধুরী মাখিয়ে তুমি এই গ্যাপটি পূরণ করতে পারো। 4 নাম্বার যে নিয়মটি রয়েছে জাস্ট তেমন কিছুই না, এটা এটা হচ্ছে বি ভার্ব সমূহকে আমি এখানে একত্রিত করে দিয়েছি, এগুলো মুখস্থ করে নেবা। হার ভার্ব কোনগুলো সেগুলো দেখে নেবা, ট্রু ভার্ব গুলো দেখে নেবা, মডাল ভার্ব এবং সেমি মডাল যেগুলো ভার্ব রয়েছে সেগুলো জাস্ট এখানে একটু মুখস্থ করে নেবা। সো এই ছিল আমাদের 15টি নিয়ম রাইট ফর্ম ভার্বের। এই 15টি নিয়ম থেকে তুমি রাইট ফর্ম ভার্বে 100% তুমি কমন পাবা। যদি কমন না পাও তারপর বলিও, এবং কোশ্চেন সলভ গুলো তোমাদেরকে আমি করাবো।
তখন দেখতে পারবা যে রাইট ফর্ম ভার্বের বিগত বছরের কোশ্চেন গুলো এই 15টির মধ্যে 6, 7, 8টির মধ্যে কভার হয়ে যাবে। আর একটু বেশি করে দেওয়ার কারণ যেন ব্যতিক্রম ঘটলেও যেন তুমি রাইট ফর্ম ভার্বে ফুল মার্ক পেতে পারো। সো ভালো থাকো, সুস্থ থাকো, নোভিলোটির সাথেই থাকো, বন্ধুদের মাধ্যমে মাঝে ক্লাসটি শেয়ার করে দাও। এই প্রত্যাশায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।